ফর্ম? কিসের ফর্ম? আপনি কোন ফর্মের কথা বলছেন বলুন তো? আমি বুঝতে পারছি না তো। বাজারে যে শব্দটা বেশি চলে সেটা হচ্ছে কি এসআইআর ফর্ম। এসআইআর ফর্ম বলতে কিছু নেই। আপনি এনুমারেশন ফর্মের কথা বলছেন। ওটাই এসআইআর ফর্ম নামে বলছি, হ্যাঁ ন্যাচুরালি, খুব ভালো কথা। তো এনুমারেশন ফর্মটা পেলেন কোথায়? আইনে কোথায় আছে? নির্বাচন কমিশন বিএলওদের হাতে দিয়েছে, তারা নিয়ে আমাদের বাড়ি বাড়ি এসছে। নির্বাচন কমিশন বা বিএলও কেউই আইন নয়। আইন তো তারা নয়। আইন তো আইনের জায়গায়, আইনের জায়গায় থাকতে হবে এই ফর্মটা। মানে আপনি বলছেন না ফর্মটা পেলেন কোথায়? হ্যাঁ, ওদের মারফত আমাদের কাছে এসছে। আমি বলছি সেই যে ফর্মটা ওরা যে পেয়েছেন, ওরা একটা বাড়ি দিলেন, কোত্থেকে ওরা ফর্মটা পেলেন? আপনি কোত্থেকে পেলেন না, আমি বলছি ওই যে নির্বাচন কমিশন ফর্মটা কোত্থেকে পেলেন? তারপর সেটা জব কি? তার তো ফর্ম নিজে থেকে ছাপাবার কোনো ক্ষমতা নেই। সে নিজে থেকে কোনো ফর্ম করতেও লিখতেও পারবে না। এই ফর্মটা তৈরি করার কোনো পাওয়ারই তাকে দেওয়া হয়নি। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের বানাবে। এক্স্যাক্টলি। এবং সেটা সাংবিধানিক ভাবে। হ্যাঁ, সে তো বানানো হয়ে গেছে অলরেডি। ওখানে তো আর কোনো ফর্ম বানানোর কোনো জায়গা নেই। হয়ে গেছে মানে বুঝলাম না, হয়ে গেছে মানে একটা আইন আছে, তার নাম হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960। 60 ওই যে রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1950, তারই সঙ্গে এই আইনটা আছে। 10 বছর পরে বানিয়েছিল যে যারা যারা ভোট দিতে পারবেন, ভোটার তালিকায় যায় নাম উঠবে, কিভাবে তুলতে হবে, কি ধরনের ফর্ম চাই, সেই ফর্মগুলো সমস্ত তৈরি করা আছে। 19খানা ফর্ম আছে। আর তো 20 নম্বর ফর্ম ওখানে রাখার কোনো প্রভিশন নেই। 19খানা ফর্ম? 19খানা ফর্ম আছে। তা আপনি 19খানা ফর্মের যে কোনো একটা ফর্ম যেটা আপনার প্রয়োজন হবে সেইটাই আপনি নেবেন। তার জন্য ওই ফর্ম তৈরি করা আছে। আপনাকে ফর্ম তৈরি করতে বলেনি, কারণ আপনার কোনো অথরিটি নেই। আপনি পারবেন না করতে, জেনেই তো আপনাকে বলেনি করতে। এবং আপনি যে করতে পারেন না তার প্রমাণ হচ্ছে এনুমারেশন। Disclaimer: the information provided by the speaker, presenter on the IDOC platform is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার হাজির হলাম। ঠিক ধরেছেন, এসআইআর। এসআইআর এ নির্বাচনের যে তালিকা, নির্বাচকদের যে তালিকা, সেই তালিকা কিভাবে তৈরি হচ্ছে, কাদের নাম বাদ যাচ্ছে, কাদের নাম ঝুলে আছে, এইসব নিয়ে কিন্তু সরগরম হয়ে রয়েছে পশ্চিমবাংলা। কিন্তু আসল ঘটনাটা কি? আমাদের এই কলকাতারই বাসিন্দা একজন আইনজীবী এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর সুবোধচন্দ্র রায় আইনি কাগজপত্র ঘেটে, সংবিধান ঘেটে তিনি সিদ্ধান্তে আসেন যে এই যে প্রক্রিয়াটা নির্বাচন কমিশন করেছে সেটা পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনের এরকম কোনো অধিকার নেই ওই একটি ফর্ম, এমুনারেশন ফর্মটি হাজির করার, যেটা সবাই এসআইআর ফর্ম বলে দাবি করছেন, বলছেনও। এ নিয়ে অনেকগুলো কেস হয়েছে সুপ্রিম কোর্টে। কেসগুলো সারবত্তা কি না, সারবত্তা হচ্ছে যে কি কি ত্রুটি আছে এর মধ্যে থেকে, মানে এইটিকে মানে অ্যাপ্লিকেশনে কি কি ত্রুটি আছে। কিন্তু ডক্টর রায় বলছেন এসব তো অনেক পরের কথা। এই ফর্মটা নির্বাচন কমিশন বিলি করতেই পারে না, এটাই বেআইনি। মারাত্মক কথা। সেটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা করেন। যা হয় মামলায় পরের পর ডেট, পরের পর ডেট, পরে তিনি দিল্লি কলকাতা ছোটাছুটি করেছেন, কিন্তু হাল ছাড়েননি। এই গত 1 এপ্রিল তার মামলাটি ওঠে। মামলাটির নাম ছিল বোধহয় 5.1। তার আশেপাশে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির যে কংগ্রেসের যে আইনজীবীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে, যারা দেখাশুনো করেন মামলা, তারা হাজির ছিলেন, মনু সিংভি হাজির ছিলেন। তো যাই হোক, তাদের পাশে দাঁড়িয়েই ডক্টর রায় খুব অল্প সময় পেয়েছিলেন। তার মধ্যে তিনি বারবার অনুরোধ করেন যে আমার মামলাটি কেন অন্য মামলার সঙ্গে ট্যাগ করা হচ্ছে। আমি এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি যে এই ফর্মটি কি বিলি করতে নির্বাচন কমিশন পারে, যা সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী বেআইনি। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকেরা, মানে 3 সদস্যের বেঞ্চ, তারা আশ্বাস দিয়েছেন যে আপনার বিষয়টি দেখা হবে।
কিন্তু এর পরবর্তীকালে ডেট পড়েছে 6ই এপ্রিল, কিন্তু 6ই এপ্রিল তার কিন্তু এই যে ট্যাগ করা মামলাগুলো তার মধ্যেই থেকে গেছে। এবং সবচেয়ে যেটা মারাত্মক অভিযোগ বলবো না, অনুযোগ বলবো, ডক্টর রায় বলছেন যে আমার সঙ্গে যে কথোপকথন হলো আমাদের মহামান্য বিচারকের, সে কথাগুলো কিন্তু রেকর্ডে হলো না, এবং আমার যে অ্যাপ্লিকেশনের ফর্মটি এই কাগজটি দিতে চেয়েছিলাম সেটিও আমার গ্রহণ করা হলো না। অথচ পুরো ঘটনাটা কিন্তু ভিডিও করা হয়েছিল। সেটাই একমাত্র প্রমাণ যে তিনি হাজির থেকে এই বিষয়টি মহামান্য আদালতের কাছে জানিয়েছিলেন। অন্য রেকর্ডের কিছু রাখা হয়নি। প্রত্যেকটা রেকর্ড হয়েছে, ওনারটাই খালি রেকর্ড করা হয়নি। কেন হয়নি সেটা রহস্য, না আইনগত কোনো কারণ আছে সেটা তো আমরা অজ্ঞ, ওগুলো বলতে পারবো না। সেটা পরবর্তীকালে কিন্তু বিচার্য হবে বা ভেবে দেখা যেতে পারে যে কি হতে চলেছে না চলেছে। আমি তাই জন্য তার একটা ইন্টারভিউ নিলাম এই 1 তারিখের তার সাক্ষাৎকারের ওপর। এদিকে আপনারা শুনেছেন মালদা মোথাবাড়িতে কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে। মানে একটা সাম্প্রদায়িক ঘটনার জায়গায় বিষয়টা পৌঁছে যাচ্ছে। কেন পৌঁছে যাচ্ছে না, মানুষরা অসহায় বোধ করছেন, তারা নাগরিক থাকবেন না ডিটেকশন ক্যাম্পে তাদের মানে সমস্ত কিছু অধিকার কেড়ে নিয়ে সেখানে দাস হিসেবে রেখে দেওয়া হবে, এইসব ভীতি তাদের মধ্যে কাজ করছে। আর কিছু সুযোগ সন্ধানী মানুষ আছেন সেগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। সাধারণ সরল মানুষ সেই ফাঁদে মাঝে মাঝে পড়ে যাচ্ছেন। কিন্তু অচিরের লাভটা কি হচ্ছে? আখেরের লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই সুযোগ সন্ধানীদের। সাধারণ মানুষের কিন্তু কোনো লাভ হচ্ছে না, বাংলার মানুষদের লাভ হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে আমি একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সাক্ষাৎকারটাই আপনাদের সামনে হাজির করছি। আপনারা দেখুন, বুঝুন, ভাবুন। কেন ঋত্বিক ঘটকের কথাটা আমার বারবার বলতে ইচ্ছে করে, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। চলুন সরাসরি চলে যাই সেই সাক্ষাৎকারে। আমার অপর প্রান্তে রয়েছেন পরমাণু বিজ্ঞানী এবং বিশিষ্ট আইনবিদ ডক্টর সুবোধ চন্দ্র রায়। নমস্কার, দিগদর্শনের তরফ থেকে আমি সুজিত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে যা চলছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে কাদের নাম ভোটার লিস্টে থাকবে, কাদের নাম ভোটার লিস্টে থাকবে না, কারা ত্রিশঙ্কুর মতন ঝুলে আছেন, তাদের ভবিষ্যৎ কি হবে, প্রত্যেকেই একটা জিজ্ঞাসা চিহ্ন নিয়ে ঘুরছেন। আর যাদের নাম বাদ গেছে তারা তো আতঙ্কে রয়েছেন। হিসেব করে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় এবং মহিলা ভোটার, এদের নাম অনেকাংশে বাদ গেছে। আবার আমাদের এখানে রাজ্যের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বলছেন যে এমন এমন নাম বাদ যাচ্ছে যারা অরিজিনালি ভোটার, তাদের নাম সরিয়ে দিয়ে বাইরে থেকে নাকি বহিরাগত ভোটারদের নাম ঢোকানো হচ্ছে, এবং কি একটা ফর্ম 6A কি একটা আছে সেটা নিয়ে জমা পড়ছে। সেই নিয়ে তো একটা মানে তুলকালাম কাণ্ড ঘটে গেল কিছুদিন আগে, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের কলকাতার অফিসের সামনে। এইসব জায়গা থেকে একটু সরে আসি। এর আগে 2-3টি এপিসোড আপনাদের সামনে হাজির করেছিলাম। কাকে নিয়ে? যিনি আমার পাশে বসে আছেন, ডক্টর সুবোধ চন্দ্র রায়। তার পরিচয় আগেও দিয়েছি। যারা এখনো সেই এপিসোডগুলো দেখেননি তাদের জন্য ওর পরিচয়টা আপনাদের সামনে আরেকবার দিয়ে দিতে চাইছি। ডক্টর সুবোধ চন্দ্র রায় বেসিক্যালি একজন কিন্তু পরমাণু বিজ্ঞানী। নিউক্লিয়ার ফিজিক্সের উপর উনি পড়াশোনা করেছেন, মস্কো ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, একজন বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞান যখন বিজ্ঞানী কাজকর্ম করেন, তার পাশাপাশি কিন্তু দেশ ও দশের সঙ্গেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলেও একটা কথা আছে। সেই রাষ্ট্রবিজ্ঞানের জায়গায় দাঁড়িয়ে দেখেছেন যে একটা ভুলে ভরা জগতের মধ্যে আমরা বাস করছি। এরকম এমন এমন বিকৃত তথ্য আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো আদপেও সত্য নয়। তখন তিনি দেখলেন এটা নিয়ে যদি প্রতিবাদ করতে হয় তাহলে তো ওই রবীন্দ্রনাথের মতন ওই একলা চলরের নীতি তো নিতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আইন সম্পর্কেও তার একটা জ্ঞান করতে হবে। তখন তিনি ওই আইনজ্ঞ হিসেবে তিনি LLB-টা পরীক্ষা দিয়ে সেটা LLB হয়ে
একজন আইনবিদ হিসেবে কিন্তু সরকারিভাবে তিনি স্বীকৃত হলেন এবং বিভিন্ন বাইরের কোনো কেস নয়, জনস্বার্থের ব্যাপারে যেগুলো করা দরকার এই ব্যাপার নিয়ে উনি আগেও কয়েকটি কাজ করেছেন। এবং এবার এই এসআইআর নিয়ে করতে গিয়ে তিনি যখন এই ফর্মটা বিলি হচ্ছিল তার আগে থেকেই কিন্তু একটি আন্দাজ মতো তিনি একটু বুঝতে পেরেছিলেন যে ডাল মে কুছ কালা হ্যায়। এখন সেই কালাটা কি সেটা পরিষ্কার হয়ে গেলে যখন ওই ফর্মটা হাতে এলো, ফর্মটা দেখেই উনি তো আটকে উঠলেন। এবং আমাদের মতন যারা ওনার শুভানুধ্যায়ী কয়েকজন আছেন ফোন করে জানালেন যে দেখুন এই ফর্মটাই কিন্তু বেআইনি ফর্ম। আমরা তো শুনে অবাক, বেআইনি ফর্ম মানে? দেশে এত বড় বড় লয়ার রয়েছেন, বড় বড় রাজনীতিবিদরা রয়েছেন, কেউ বলছেন না যে ফর্মটা বেআইনি। তারা বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যেটা সেটা ঠিক, কিন্তু সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। কিন্তু উনি বলছেন যে ঘটনাটা বাংলাকে নিয়ে নয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই এসআইআর এর নামে ওই যে ফর্মটি ফিল আপ করানো হয়েছে সেটা পুরোটাই বেআইনি। আমি আর কথা বাড়াবো না, চলুন ওনার সাথে সেই বিষয়ে কথা বলি। ডক্টর রায়, আপনি তো বরাবর প্রথম থেকে বলে এসছেন, যখন ভারতবর্ষের কোনো আইনবিদ, কোনো রাজনীতিবিদ কেউ কিছু বলেননি, আপনি বলে এসছেন যে এই আইনটি, এই এসআইআর পদ্ধতি এবং এসআইআর করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এটা মানে দারুণ একটা কথা আপনি বলেছেন এবং একটা বিস্ফোরক তথ্য আপনি দিয়েছিলেন যেটা আজ পর্যন্ত কেউ দেয়নি। ইদানিং আমি একজন বামপন্থী আইনবিদের মুখে সেটা শুনলাম, কথাটা সেটা অনেক পরে শুনলাম, তার আগে অনেক প্রাণের বলিদান তো হয়ে গেল আতঙ্কের মধ্যে, এবং এখনো আতঙ্কের মধ্যে মানুষজন কিন্তু রয়ে গেছেন। আপনি আপনি কোর্টে এই কেসটা ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, তারপর 4-5 বার আপনার শুনানির ডেট পড়েছে, 2-3 বার কিছুই হয়নি, আপনাকে চলে আসতে হয়েছে, নানান রকম কারণ দেখানো হয়েছে। তারপর গত 1 এপ্রিল আপনি সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। আমরা একটা ফুটেজের মধ্যে সেটা দেখেছি, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার একদিকে কপিল সিবাল দাঁড়িয়ে আছেন, আরেকদিকে ওদিকে মনু সিংভি আছেন, আরেকদিকে কল্যাণ ব্যানার্জি আছেন তৃণমূল কংগ্রেসের, এবং পেছনের সারিতেও যারা বসে রয়েছেন তারা একজন দিকপাল আইনবিদ। তো যাই হোক, আমি আপনাদের সুবিধার জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রশ্নটা করার আগে চলুন প্রথমে সেই যে সুপ্রিম কোর্টের যে আদালত কক্ষ যেখানেতে এই এসআইআর নিয়ে নানান রকম মামলা চলছে, সেখানে যারা হাটকে সুবোধচন্দ্র রায় কি জানালেন আমাদের সুপ্রিম কোর্টের 3 সদস্যের যে ডিভিশন বেঞ্চ তার কাছে, সেই ক্লিপিংসটা একটু আপনাদের দেখিয়ে নিই, তারপর আমি ফিরে আসছি। My Lord's petitioner in person in item 1.5. I am grateful this honorable court has placed this You have order. spent 1 hour in this matter now. Please spare us. My Lords, I did not get any chance. You just, I think what all the issues have been broadly. no, only 20 seconds. My Lords, only 20 seconds. May I I am add one grateful thing, this Melons honorable Fancy? court has placed this matter before a three-judge bench. My limited submission is that this raises a pure constitutional issue requiring independent consideration. My Lords, the impugned enumeration form is not prescribed under the rules and therefore lacks authority of law to compel disclosure of personal data. This raises an Article 21 issue. This issue is not state specific and may kindly be recorded independently. I have a short note, my lords. We will consider the point which you are raising is a very important constitutional issue and the constitutional liberty, Yeah. private right to privacy, right to protection of data. We will examine in due course. Yeah. ये elections से निपटने एक बार फिर करते हैं. But this election also is very important, my lords, because this is a complete violation of constitution. May I submit? I want small short notes. तो ये वेस्ट बंगाल का इलेक्शन सबके लिए एडिक हुआ है इसको. But this is not state specific, my lords. May I This is The things are moving in the right direction in a very, you must have seen it now, the Yeah. initial, most of the issues have been resolved either through judicial intervention Yeah. or amicably and with the mutual understanding of the side, both sides. You are also helping us. Let us first see that the democratic process is peacefully over, and then the other issue which you are raising, we will consider in due course of time. So that we will not close your issues. May I submit one thing? আপনারা তো দেখলেন ক্লিপিংসটা দেখে যা বুঝতে পারলেন যে ডক্টর সুবোধচন্দ্র রায় অ্যাপিল করছেন, তাকে
যা বলছেন সে কথাগুলো খুব একটা স্পষ্ট নয়, সেটা ডক্টর সুবোধ রায়ের মুখেই আমরা সেটা শুনতে চাইব। ডক্টর সুবোধ বাবু রয়, আপনাকে প্রশ্ন করছি যে আপনি 1 এপ্রিল যে আদালতে হাজির হয়ে নিজেই সওয়াল করলেন আপনার বক্তব্য নিয়ে, এই ঘটনাক্রমটা কি ছিল? আগের ঘটনা পরে আসবো, একদম 1 এপ্রিলের ঘটনাটা একটু বলুন তো আমাদের, কি হলো? 1 এপ্রিলের চেয়ে আগে বলা উচিত 24শে মার্চ কি হলো, আচ্ছা, তাহলে পরে 1 এপ্রিল বুঝতে সুবিধা। বেশ, আপনি 24 এপ্রিলটা বলুন। তা আমি তো কেসটা ফাইল করেছি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো আমি হলাম পিটিশনার ইন পার্সন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে কেউ ফাইল করতে পারেন। নর্মালি তারা কোনো একজন অ্যাডভোকেটকে মানে এনগেজ করেন, তিনি এই পিটিশনের হয়ে কথা বলবেন। আচ্ছা, কিন্তু আমি দেখলাম যে যে প্রসঙ্গটা আমি তুলতে চাইছি সেটার জন্যে কোনো অ্যাডভোকেটকে যদি আমি এনগেজ করি তাহলে সেটায় একটুখানি অসুবিধার সৃষ্টি হতে পারে। তো ফলে আমি ভাবলাম যে আমি নিজেই তো পারি এটা করতে, কারণ আমি তো এমনিতে অ্যাডভোকেট তো বটেই, ঠিক। তা আমি একটি পিটিশন ফাইল করলাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেখানে আমি পিটিশনার ইন পার্সন, মানে আমার জন্য কোনো অ্যাডভোকেট অন রেকর্ড বলে কেউ নেই। সাধারণত সুপ্রিম কোর্টে কেস ফাইল করার জন্য একজন অ্যাডভোকেট অন রেকর্ড থাকতে হবে, তিনিই ফাইলটা করবেন। কিন্তু তার এক্সেপশন একটা হচ্ছে, সেটা হচ্ছে পিটিশন ইন পার্সন। সেটা ফাইল করা বেশ ডিফিকাল্ট। যাই হোক, এগুলো তো আমি পার করে গেলাম। তা প্রথমবার যখন হলো তখন বলেছিলেন এটি ছিল বোধ হয় 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি একটা মানে উঠলো ডেটটা। তো আমি গেলাম। তো আমি যখনই বলতে শুরু করলাম তখনই সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তারই বেঞ্চ ছিল 3 জনের, তিনি বললেন যে আজকে নয়, এটা আমরা সোমবার শুনব। না, 3 জনের বেঞ্চ নয়, সরি 2 জনের বেঞ্চ। তো তিনি বললেন এটা সোমবারে শুনবো। কারণটা কি, পরে আমি বুঝতে পেরেছি যে আসলে তখন 3 জনের বেঞ্চ হয়েছিল, মানে 2 জনের বেঞ্চে এটা হবে না, 3 জনের বেঞ্চে। আচ্ছা, কারণটা কি, কেন হবে না? কারণ হচ্ছে আমি যখনই বলতে শুরু করলাম যে একটা কনস্টিটিউশনাল ম্যাটার, এটা একটা জুরিসডিকশনাল ম্যাটার। জুরিসডিকশন আর কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য আমি বলে দিচ্ছি। কনস্টিটিউশন ম্যাটার সবাই বুঝতেই পারবেন, যে কোনো যিনি আছেন, হ্যাঁ, আইনবিদ না হলেও বুঝবেন। কনস্টিটিউশনের সঙ্গে সম্পর্কিত কোনো একটা ব্যাপার যদি হয় তাহলে সেটা কনস্টিটিউশনাল এক্সপার্ট হতে হবে কাউকে। এই ডিসিশনটা দেওয়ার জন্য 2 জনের বেঞ্চ হলে কি, আমি এটা মানে কমন সেন্স, কিন্তু ইন্টারেস্টিং জানা হচ্ছে 2 জনের বেঞ্চে তো বিচার করতে পারেন, কিন্তু 2 জনের বেঞ্চে যদি কোনো ডিসিশন দিতে হয় কোনো কনস্টিটিউশনাল ম্যাটারে, তাহলে একজন যদি ইয়েস বলেন আর যদি নো বলেন, ডিভিশন হয়ে গেল। তো তাহলে কিন্তু ডিসিশনটা কী হবে, আর কোনো ফিক্স কিছু হলো না। এই ক্ষেত্রে 3 জন প্রয়োজন, কারণ কনস্টিটিউশনাল ম্যাটার হলে 3 জনকে দিয়ে বললেই ব্যাপারটা নর্মাল হবে, 2-1 যাতে হতে পারে অ্যাটলিস্ট। যাই হোক, তো আমাকে বললেন যে সোমবারে। তো আমি সোমবারে গেলাম। সোমবারে গিয়ে এমনভাবেই করা হলো পুরো ব্যাপারটা যে আমার কেসটা আলাদা একটা কেস ছিল, কিন্তু হঠাৎ থেকে সোমবারের লিস্টিং হলো যে আমার কেসটা একটা ব্যাচের মধ্যে ঢোকানো হবে। কী ব্যাচ না, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কেসগুলো হয়েছে স্যারে, সেই সমস্তগুলো একসঙ্গে এনে তার ভেতরে আমারটা করে, মানে ওই এসআইআর ভালো কি, এসআইআর এর মন্দ কি, এসআইআর এর ভবিষ্যৎ, এসআইআর রিলেটেড এইসব কি, এবং রিলেটেড কি ওয়েস্ট বেঙ্গল। এখন ওয়েস্ট বেঙ্গল রিলেটেডের মধ্যে একটি মাত্র আমার রিলেশন হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি ইন্ডিভিজুয়ালি। আদারওয়াইজ আমার যে পিটিশনটা তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে একটা প্যান ইন্ডিয়ান ব্যাপার, যেখানেই এনুমারেশন ফর্মের মাধ্যমে তথাকথিত এসআইআরটা হচ্ছে, সেইখানেই এটা অ্যাপ্লিকেবল। কি অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে এখন তো হচ্ছে এসআইআর হচ্ছে অনেকটা এগিয়ে গেছে, কি সব যেন ভোটার লিস্ট তৈরি হয়েছে, কি যেন হচ্ছে না, তারপরে সে ভোটার লিস্টে কার নাম থাকবে না থাকবে তার জন্য আবার বিচারকদেরও আবার নিয়োগ করা হয়েছে, তারাও ইয়ে করছেন, অমুক তমুক, কখনো আত্মহত্যা করেছেন কেউ। এই নিয়ে আমরা প্রচুর কাজ করছি, প্রচুর শুনছি। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টে আমি দেখলাম এইসব নিয়েই তো আলোচনা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি ফর্মে, মানে এইসব করে শব্দ শুনছি। হ্যাঁ, না এগুলো শব্দ নতুন নয়, এই সব নিয়ে অনেক কিছু ঘটছে। কিন্তু আমি বুঝতে পারছি না এই ব্যাপারগুলো, এবং কোর্টেও কিন্তু এই ব্যাপারে দীর্ঘ আলোচনা হচ্ছে কী করে করা যাবে। সত্যি তো এতজন ভোটারের নাম যদি তুলতে হয় তাহলে অনেক সময় লাগবে, অনেক লোকজন চাই, তাহলে বিভিন্ন জায়গায়। কিন্তু আমি বুঝতে পারছি না এটা কী আলোচনা হচ্ছে, কী নিয়ে আলোচনা করছেন আপনারা। এই ভারতবর্ষ কী নিয়ে আলোচনা করছে, কোন ভোট? আপনার ভোটটা কোথায় দেখছেন আপনি? এটা অ্যাবসার্ড কথাবার্তা হচ্ছে দেশে।
ভোটটা হওয়ার জন্য তো ভোটার তালিকায় কার নাম উঠলো কি উঠলো না এ নিয়ে বিরাট ব্যাপার হচ্ছে। ভোটার তালিকাটা কোথায় হলো? লিগালি ভারতবর্ষে কি ভোটার তালিকা হয়েছে এখন? এই যে চলতি এখন ইদানিং যেগুলো হচ্ছে তথাকথিত এসআইআর নামে, সেখানে কি ভোটার তালিকা তৈরি হয়েছে? আপনারা কি মনে করেন? আমি ভারতবর্ষের প্রতিটি মানুষকে কোশ্চেনটা করছি, ভোটার তালিকা তৈরি হয়েছে কি? তাহলে এই যে ফর্মটা ফিল আপ করানো হলো, এই ফর্মটার ভেতর যদি টেকনিক্যাল ভুল থাকে আলাদা কথা, কিন্তু এটা তো প্রমাণিত হয়ে গেল এবং সবাই স্বীকারও করে নিলেন যে এই এসআইআর এর পদ্ধতি এর থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু এখনো পর্যন্ত জনশুমারিটা হয়নি, এটার উপর নির্ভর করেই কে ভোট দিতে পারবেন আর কে ভোট দিতে পারবেন না, কে নাগরিক আর কে নাগরিক নন, কে বহিরাগত, এইগুলো সমস্ত নাকি প্রমাণিত হয়ে গেল। কোন ফর্ম? ফর্মটা কোথায়? ওই যে এনুমারেশন ফর্ম যেটার কথা বলছেন আপনি, কি ফর্ম? কি একটা ফর্ম বলছেন আপনি? এনুমারেশন। এনুমারেশন আমি বলছি না, না না, ওই যে আমি শুধু জানতে চাইছি এই সবাই form- এসআইআর ফর্ম বলছেন। হ্যাঁ, কিন্তু এনুমারেশন ফর্ম যেটা নিয়ে ভদ্রলোক আপনার বাড়িতে এলেন, ভিডিও বলছি, ভুললো না, বিএলও, উনি আপনার বাড়িতে ফর্মটা নিয়ে ঢুকলেন কি করে? আপনার কখনো কোশ্চেন করেছেন? এত বড় বড় আইনজীবীদের আপনার সান্নিধ্য পাচ্ছেন প্রতি মুহূর্তে, এই ফর্মটা নিয়ে আপনার বাড়িতে একজন কেউ এলেন কি করে? এই কোশ্চেনটা আগে করুন তো। আমি এইবার সত্যি খেপে যাচ্ছি। এটা কি আমরা কি উল্লুক নাকি? আপনার বাড়িতে তো এসছিল তো, আমি তো সেই তখন তো বুঝিনি, আমি এখন তো বুঝেছি। আপনি যখন বোঝেননি তখন আপনার কিছু করবার নেই, আপনি বোঝেননি, আপনি অজ্ঞ থাকতেই পারেন, কিন্তু জানার পরে তারপরে আপনার কোশ্চেন করছেন না কেন? যখন আপনাকে চোখে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি। আপনি ফর্মটা যখন দেখলেন, হ্যাঁ, ফর্মটা, এই ফর্মটা কোত্থেকে এসছে বলুন তো? কিসের ফর্ম? এই ফর্মটার তো অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না। ফর্ম কিসের ফর্ম? আপনি কোন ফর্মটা কথা বলছেন বলুন তো? আমি বুঝতে পারছি না তো। বাজারে যে শব্দটা বেশি চলে সেটা হচ্ছে কি এসআইআর ফর্ম। এসআইআর ফর্ম বলতে কিছু নেই, আপনি এনুমারেশন ফর্মের কথা বলছেন। ওটাই এসআইআর ফর্ম নামে বলছি, হ্যাঁ, না খুব ভালো কথা। তো এনুমারেশন ফর্মটা পেলেন কোথায়? আইনে কোথায় আছে? নির্বাচন কমিশন বিএলওদের হাতে দিয়েছে, তারা নিয়ে আমাদের বাড়ি বাড়ি এসছে। নির্বাচন কমিশন বা বিএলও কেউই আইন নয়, আইন তো তারা নয়, আইন তো আইনের জায়গায়, আইনের জায়গায় থাকতে হবে এই ফর্মটা। মানে আপনি বলছেন না ফর্মটা পেলেন কোথায়? হ্যাঁ, ওদের মারফত আমাদের কাছে এসছে, আপনার Right, বাড়িতে এসছে। আমি বলছি সেই যে ফর্মটা ওরা যে পেয়েছেন, ওরা আপনার বাড়িতে দিলেন, কোত্থেকে ওরা ফর্মটা পেলেন? আপনি কোত্থেকে পেলেন না, আমি বলছি ওই যে নির্বাচন কমিশন ফর্মটা কোত্থেকে পেলেন? তারপর সেটা জব কি? তার তো ফর্ম নিজে থেকে ছাপাবার কোনো ক্ষমতা নেই, সে নিজে থেকে কোনো ফর্ম করতেও লিখতেও পারবে না, এই ফর্মটা তৈরি করার কোনো পাওয়ারই তাকে দেওয়া হয়নি। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের বানাবে এক্স্যাক্টলি, এবং সেটা সাংবিধানিক ভাবে হ্যাঁ, সে তো বানানো হয়ে গেছে অলরেডি, ওখানে তো আর কোনো ফর্ম বানানোর কোনো জায়গা নেই। হয়ে গেছে মানে বুঝলাম না, হয়ে গেছে মানে একটা আইন আছে, তার নাম হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960, 60 ওই যে রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1950, তারই সঙ্গে এই আইনটা আছে। 10 বছর পরে বানিয়েছিল যে যারা যারা ভোট দিতে পারবে না, ভোটার তালিকায় যারা নাম উঠবে, কিভাবে তুলতে হবে, কি ধরনের ফর্ম চাই, সেই ফর্মগুলো সমস্ত তৈরি করা আছে। 19খানা ফর্ম আছে, আর তো 20 নম্বর ফর্ম ওখানে রাখার কোনো প্রভিশন নেই। 19খানা ফর্ম 19খানা ফর্ম আছে, তা আপনি 19খানা ফর্মের যে কোনো একটা ফর্ম যেটা আপনার প্রয়োজন হবে সেইটাই আপনি নেবেন, তার জন্য ওই ফর্ম তৈরি করা আছে। আপনাকে ফর্ম তৈরি করতে বলেনি, কারণ আপনার কোনো অথরিটি নেই, আপনি পারবেন না করতে, জেনেই তো আপনাকে বলেনি করতে, এবং আপনি যে করতে পারেন না তার প্রমাণ হচ্ছে এনুমারেশন ফর্মটা। আপনি করতে করবেন এটা, আপনি করতে, প্রথম কথা আপনি এটা তো ফর্ম নয়, এটা তো ওই আইনে লেখাই আছে, ফর্মের ডেফিনেশন দেওয়া হয়েছে। ফর্মের ডেফিনেশন হচ্ছে যে ফর্মগুলো এই পার্টিকুলার রুলসের মধ্যে আছে সেগুলোই একমাত্র ফর্ম। তার মানে এর বাইরে যেহেতু এনুমারেশন ফর্ম মার্কা কোনো কিছু নেই, অত বইটা তো ফর্ম নয়, ওটা ফর্মই নয়। তাহলে সাংবিধানিকভাবে এই ফর্মটাকে জনগণকে দেওয়া হচ্ছে বলে যে প্রচার, সে প্রচারটাও মিথ্যা। না, মিথ্যা না, প্রচারটা তো প্রচার, কিন্তু এটা তো কোনো ফর্ম নয়, এটা তো কোনো ফর্ম দেওয়া হয়েছে। বলা হচ্ছে তো এই ফর্মটার কথাই তো বলা হচ্ছে, এইটা আপনারা পাবেন, এইটা আপনারা ফিল আপ করবেন, এই প্রচারটাও তো তাহলে এই প্রচারটা যারা করছে সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছেন। এই ফর্মটা তো আপনার ফিল আপ করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তাই বলে তো ক্রিমিনাল অফেন্স। অ্যাবসলিউটলি ক্রিমিনাল অফেন্স, আমি তো ক্রিমিনাল অফেন্সই বলবো, কারণ এর মাধ্যমে আপনার পার্সোনাল ডেটাগুলোও নিয়ে নিচ্ছে, আইনি কোনো রকম প্রভিশন নেই, বেআইনিভাবে নিচ্ছে। আপনি মনে করুন পাসপোর্টের ফর্মে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেখানে আপনি ডেটা দিচ্ছেন, এটা আপনি দেবেন, কারণ হচ্ছে ওটা তো আপনার আইনের মধ্যে আছে। ওই ফর্মটা পাসপোর্ট অ্যাক্টের মধ্যে আছে, যেখানে এই ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই আইনটা কেন? আপনি তো আইনটা বানিয়েছেন, ওই জন্য আপনি দেবেন, তো স্বেচ্ছায় আপনি দিচ্ছেন। যে আইনটা আপনি বানাননি
সেই অনুযায়ী যদি কেউ আপনার কাছ থেকে কোনো ডেটা চায়, সে তো কমপ্লিটলি বেআইনি কাজ করছে। তাহলে আপনার কাছে আমি আরেকটা, এটা একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে এটা বলছি, যদিও রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে এমন অনেককে দেখতে পাচ্ছি যার কাছে পাসপোর্ট আছে, মানে একদম কারেন্ট পাসপোর্টই তার কাছে আছে, কিন্তু ভোটার তালিকা থেকে তার নাম বাদ চলে যাচ্ছে। আবার আমি বলছি, আপনার পাসপোর্ট আছে কিনা আছে, ওর সঙ্গে ভোটার তালিকার নামে না, সেটা বুঝতে পারছি, হ্যাঁ। এই যে ভোটার তালিকা আপনি একবার বলেছিলেন আমাকে যে আপনার আইনি পরিচয়ের সবচেয়ে বড় হচ্ছে পাসপোর্ট, পাসপোর্টটা, কারণ হ্যাঁ ঠিক, তাহলে সেটা যার আছে হ্যাঁ সেও ওই তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। যাচ্ছে। এই চলে যাওয়ার পেছনে ভোটার সে তো লিখেছে যে আমার এই হচ্ছে তার পাসপোর্ট আছে, আমার তার তো ডিক্লারেশনে বলা আছে, তারপরে এই ধরনের ঘটনাগুলো না না না, আর জিতলে এসে বলবেন কোথায় আপনি এনওয়াইসের ফর্ম, এনওয়াইসের ফর্মটাই দিন, কোথেকে আপনি কেন দিবেন ওখানে? এনওয়াইসের ফর্মে আপনি কিছুই ভরবেন না, ওটা তো ফর্ম নয়, ওটা তো বেআইনি কাজ করছে, অ্যাবসলিউটলি বেআইনি কাজ করছে। তাহলে এত কোটি লোককে দিয়ে এইটা ভরানোর, এত গন্ডগোল, এত মহাভারত রচনা হয়ে গেল, কত লোক আত্মহত্যা করলেন, কত লোক মানে আতঙ্কে মারা গেলেন, এবং এই আজকালের মধ্যেও এই ঘটনা ঘটে যাচ্ছে। আমি এই কথাটা অলরেডি অনেক কয়েক মাস ধরে করে যাচ্ছি, এই ফর্মটা বেআইনি বলেছি, আপনাকেই বোধহয় প্রথম বলেছেন, তাই না? তো তারপরে তো কোনো রকম রিয়াকশন কিছু ঘটেনি, কারণ তা আমি এখানে কি করবো বলুন তো, কি করবো, হোয়াট এলস আই ক্যান ডু? পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আলটিমেটলি গেলাম সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্ট শুনবে, এটা শুনলে তার ডিসিশন নিশ্চয়ই দেবে, আমি তো অ্যাবসলিউটলি শিওর যে তারা করবে। কিন্তু এখন কোনো হয়তো কারোর আছে, এখন ভেবে দেখুন, কোর্ট কিন্তু মেশিন নয়, কোর্টও কিন্তু মানুষরাই তো ওই কোর্টটা পরিচালনা করছে, তাদেরও কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল দেখতে হবে। দুম করে মনে করুন একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা হয়তো বেপথে চলে গেছে, ঠিক আছে, কিন্তু তার মানে দুম করে যদি থামিয়ে দেন গাড়িটাকে, আরেকটা অ্যাক্সিডেন্ট হবে, বিরাট অ্যাক্সিডেন্ট হবে। ওইটা কিন্তু কোর্ট পারবে না করলে, কিন্তু সত্যিকারের সেই মুহূর্তে অতগুলো লোক পাওয়া যায়, চেষ্টা করবেন যাতে কোনোভাবে জোয়াতালি দিয়ে অন্তত ট্রেনটা থামানো যায়, ঠিক আছে, এইটাই হয়তো করছেন, আমার সাথে তাই করছে না। এটা যেমন বলছেন, আবার তো এই যে যুক্তিটা দেখাচ্ছেন, ঠিক আছে, এটার সঙ্গে আরেকটা যুক্তি হতে পারে, যেটা এর আগেও আপনি বলেছেন বিষয়টা, সেটা হচ্ছে যে একটা বাড়ির 5 তলাতে একটা পার্টি চলছে, আনন্দ অনুষ্ঠান চলছে, আর 1 তলাতে আগুন লেগেছে, আপনি দেখতে পেয়ে 5 তলায় বাড়ির মালিককে বলছেন যে আপনার বাড়িতে কিন্তু আগুন লেগেছে, সাবধান হন। তিনি বলেছেন যে এক্ষুনি বিরক্ত করবেন না, একটা পার্টি চলছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা আগে শেষ হোক, তারপরে আমরা দেখছি বিষয়টা কি হয়। তাহলে এটাও তো সেই আরেকটা যুক্তি হয় যে এটাও তো ঘটনাটা ঘটছে, যে আগুন লাগাটা জরুরি বেশি না অনুষ্ঠানটা আগে হবে সেটা জরুরি? আগুন লাগাটা ডেফিনেটলি জরুরি। তাহলে নির্বাচনটা আগে জরুরি না আইনি বৈধতা আছে কিনা সেটা দেখাটা আগে জরুরি? এখানে এই নির্বাচনের ক্ষেত্রে তো ব্যাপারটা, আমি তো গাড়ির ক্ষেত্রে বলেছিলাম, নির্বাচন নিয়ে বলিনি, নির্বাচন এই মুহূর্তে বন্ধ করতে হবে, এটা কি নির্বাচন হচ্ছে না তো, আপনি তো এটাকে নির্বাচন বলতে পারবেন না, কারণ নির্বাচন ওই তালিকাটা কোথায় বানিয়েছে, ওটা তালিকা নয়। আরে আপনি বলছেন নির্বাচন হতে পারবে না, অলরেডি বিহারে এর ফলে এই এসআইআর এর পরে ভোটার তালিকা তৈরি হয়েছে, সংশোধন হয়েছে, নাম বাদ গেছে, নাম ঢুকেছে, তার মধ্যে ভোট হয়েছে, মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে, সে তাদের সরকার রমরমীয় সরকার চলছে, এখানেও হতে যাচ্ছে, এখানেও চৌঠামে নির্বাচনী ফলাফল বেরোবে, কোনো না কোনো দল কংগ্রেস ক্ষমতায় আসবে। একদম এইটা এক মহাজ্ঞানী উনি বহু বছর আগে বুঝেছিলেন যে ব্যাপারটা কেন ঘটে, নেচারে এটা কেন ঘটে। বলছে নেচারে একটা বস্তু সে কোনো বাধা যদি না পায়, চলছে তো চলবেই, ও থামাটা আমার কিছু নেই, ও চলেই করে, কিন্তু কখন থামবে, এক্সটার্নাল কোনো ফোর্স যদি তাকে মারা যায় তখন থামবে। ফিজিক্সের থিওরি বলছে, একদম এক্স্যাক্টলি নিউটন এটাই বলেছে, ঠিক না? ফলে এখানে ওই কেউ তো বাধা দেয়নি, মুশকিল হচ্ছে এই যে আপনি বলছেন বিহারের ইলেকশন, বিহারের ব্যাপারে কেউ কি কোনো কোর্টে গিয়ে বলছে? আপনি ছাড়া ভারতবর্ষে এটা নিয়ে কেউ বলেনি, তো কি করে কোর্ট জানবে? কোর্ট করবে এটা কি করে? কোর্টকে তো বলতে হবে, কি মুশকিল, কোর্ট তো আর ভগবান নয় যে আগে থেকে আপনার বুঝে গেল, কোর্টকে আপনাকে বলতে হবে, বিশদভাবে বলতে হবে। একটাও তো কোনো পিটিশন করেনি, তো কোর্ট তো আলোচনা কোনো সুযোগই পায়নি, কিন্তু আমি এই সুযোগটা কোর্টকে প্রথম দিলাম যে আপনি ভেবে দেখুন, আপনারা এই ফর্মটা যদি বেআইনি হয়ে থাকে, এটা কোনো ফর্ম নয়, একটা নন ফর্মকে আপনি ফর্ম করে এনফোর্স করছেন। তাহলে কি বলবো, এই ঋত্বিক ঘটকের মতন কোর্ট এই ব্যাপারটা ভাবা প্র্যাকটিস করছে? না, তা আপনি বলতে পারেন, কোর্টকে আপনি ডাইরেকশন দিতে পারবেন না, সেটা ভাবা প্র্যাকটিস করছেন না। কোর্ট যথেষ্টই বুদ্ধিমান, কোর্ট অনেক জ্ঞানী, তারা সবই জানেন।
খুব সম্ভবত এইরকম একটা ব্যাপার আছে আর কি, আমি সেটা বুঝতে পারছি না কেন। নিশ্চয়ই তারা যেহেতু ওখানে আছেন তাই তারা কিছু না কিছু তো কারণ আছে যার জন্য তারা এই ব্যাপারটাকে সময়ের অভাবই হোক বা কোর্টের এতগুলো চাপ থাকতে পারে তাদের মধ্যে এতগুলো। কিন্তু এই কথাটা তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই এসআইআর পদ্ধতির মধ্যে কি ত্রুটি আছে, কি বিচ্যুতি আছে, সব তো সেকেন্ডারি অ্যাবসলিউট পয়েন্ট। এইসব নিয়ে যে কেসগুলো আছে হ্যাঁ, এই কেসগুলো- তার সঙ্গে আপনার কেসটা ট্যাগ হচ্ছে কি করে লজিক্যালি? এটা আমি তো সেটাও জানিয়েছি যে আমার তো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোনো সম্পর্কই নেই, একমাত্র আমি নিজে ওয়েস্ট বেঙ্গলে থাকি, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে আমি ভারতে থাকি। আর এটা তো ব্যাপারটা সমস্ত ভারতের প্রতিটি স্টেটে বা প্রত্যেকটা আপনি এখানে আছেন, আপনি তো দিল্লিরও বাসিন্দা হতে পারেন। একদম সেটা বাসিন্দার জন্য আমি করিনি, আমি করেছি আপনি দেশের একটা আইনকে ভাঙছেন, আপনি ভাঙছেন মানে এই প্রসেসটা ভাঙছে, আমি সেটাকে প্রতিবাদ করবো বটেই, এটা তো আমার ফান্ডামেন্টাল রাইট, এটা তাদের নজরে আনছে না। তাদের নজরে আনছে। আমি আবার বলছি গভর্নমেন্টের এটা ফাংশন না যে আপনি ভুল করবেন কি করবেন না, সেটা গভর্নমেন্টে দেখার দরকার নেই, কিন্তু আপনার ফাংশন হচ্ছে গভর্নমেন্ট ভুল করছে কি করছে না, কারণ গভর্নমেন্টটা আপনি, গভর্নমেন্ট কিন্তু আপনি না, মানে গভর্নমেন্ট আপনি কিন্তু গভর্নমেন্ট, বুঝেছেন তো? আপনার মানে এটা আপনি গণতন্ত্রের ধারণা যে আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি। 100%। এখনো তো গণতন্ত্র বা অগণতন্ত্র আমি জানি না, ব্যাপারটা কিন্তু তাই। এটা আমরা মুখে বলছি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর ওই অর্থমন্ত্রী, আলটিমেটলি তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রতিনিধি, আর কিছু নয়, প্রতিনিধি মাত্র। বেতনভুক কর্মী। হ্যাঁ, আপনি বেতন মুখ্যমন্ত্রী বটেই, আপনাদের কাছ থেকে তো টাকা পাচ্ছে, এমনকি ওই যে জাজরাও কিন্তু বেতন বুক কর্মীই মাত্র, কারণ তারা তো টাকা পাচ্ছেন না গভর্নমেন্টের মানে পাবলিক এক্সচেঞ্জারের থেকে, মানে আপনার আমার টাকা ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়, তাই না? অত কেসের তা নয়। আপনি যখনই দেখবেন একটা আইন কোথাও ভেঙেছে, আপনি প্রতিবাদ করবেন সব সময়। এই আইনটা যদি ম্যাড্রাসেও কেউ ভেঙে থাকে, আপনার সে কিন্তু কত ব্যবসা এখানে বসে কলকাতায় বসে হবে। ঠিক আছে, আমি এবার সময় সংক্ষেপ আপনাকে একটু বলতে চাইছি যে আবার আপনার ডেট পড়েছে 6 এপ্রিল। 6 এপ্রিল কি আপনি আবার দিল্লিতে যাচ্ছেন আপনার বক্তব্য জানাতে, না আবার আপনি ভিডিও কনফারেন্সে এবার থাকবেন? আমি এবারে ভিডিও কনফারেন্সে থাকবো ঠিক করেছি, কারণ ওখানে আমার বক্তব্য এই তো 1 তারিখ ঘুরে এলেন। হ্যাঁ, কারণ আমাকে তো অলরেডি একটা অর্ডার দেওয়া হলো, অর্ডারটা হচ্ছে যে ব্যাপারটা পরে শুনুন, ঠিক আছে? পরে তো এখনটা তো পরে না, এই 6 তারিখে 6 তারিখে শুনবেন, এরকম তো কোনো ডেট দেন না। এবং 6 তারিখে তো আপনার যদি কনফারেন্সে আপনি ভিডিও কনফারেন্সে যান, হ্যাঁ। সেদিনও তো আপনার শুনতে পারে কথাটা। আবার সে পারে, শুনতে পারে। তুমি পারবেন শুনবেন তাহলে তো ভালো। না শুনলে পরে তারপর আবার একটা ডেট পড়বে তো। আবার ডেট পড়বে, কিন্তু এবারে আমি আমার একটুখানি প্রসেস আমি সেটাও করছি, অন্য একটা প্রসিডিউর নিচ্ছেন যাতে আর ওই তারিখ পে তারিখটা কি করে আটকে যায়? এখানে ঠিক ওইটার জন্য না, আমি মানে তারিখ পে তারিখটা আমার কাছে ম্যাটার করছে না, ম্যাটার করছে যে আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার একটা ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে আর্টিকেল 21 ভায়োলেটেড হয়েছে, সেইটা আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন না, ইউ ক্যানট। আপনাকে প্রথম ডিসাইড করতে হবে এই পার্টিকুলার পয়েন্টটা। না, আমার এই যে নাগরিক অধিকার, সেই অধিকার নিয়ে আপনি যাচ্ছেন খরচা করে দিল্লি, হ্যাঁ। 1 বার 2 বার 3 বার 4 বার দৌড়চ্ছেন, হ্যাঁ। 5 বার দৌড়চ্ছেন। Yes. এবার এই প্রসঙ্গটা আজকে আপনার আর্থিক জায়গা থেকে আপনি স্বাবলম্বী বলে হয়তো পাচ্ছেন, কিন্তু আরেকজন লয়ার যার অত আর্থিক সম্পত্তি নেই, বা সাধারণ কোনো মানুষ যার এই আর্থিক সম্পত্তি নেই, তাহলে এই প্রশ্ন নিয়ে সে সুপ্রিম কোর্টে কতবার দৌড়তে পারবে? তার তো সে ক্ষমতা নেই। মানুষ তো সেটা বোঝে, সেই জন্যই তো তারা চুপ করে যান যে আইনের নাগাল পাওয়াটা, কে আর বলেছিলেন যে আইনটা গরিবদের জন্য নয়, আইন করেই বলেছেন যে আইনটা গরিবের জন্য নয়। তাহলে সাধারণ মানুষ তাদের বোধশক্তি দিয়ে বলছেন আপনারা প্রতিবাদ করুন, সে প্রতিবাদটার পথটা কি হবে? এই পথটা তো ভেরি সিম্পল, আমি তো এটাই বলছি। আপনি কেন কোর্টের কথা ভাবছেন? কেন সুপ্রিম কোর্ট, কেন হাইকোর্ট, কেন জাজেস কোর্ট? আরে আপনি তো জানেন সেখানে যে আপনার সঙ্গে এই ব্যাপারটা করেছে সেটা তো ইলেকশন কমিশন। আপনি তার কাছে ডাইরেক্টলি গিয়ে জিজ্ঞেস করুন যে এই ফর্মটা আপনি কোথায় পেয়েছেন, এই ফর্মটা তো কোনো আইন আমি দেখতে পাচ্ছি না। আপনাকে কে অধিকার দিয়েছে আমার বাড়িতে একটা বেআইনি কাগজ দিয়ে ঢুকে আবার পার্সোনাল ডেটা নিয়ে এসেছেন? আপনি আমার আর্টিকেল 21 ভায়োলেট করেছেন, এটা হচ্ছে আপনি অপরাধ করেছেন। এবং আপনি ডাইরেক্টলি তাকে বলুন, আপনি তো বলবেন তো একটা লোককে তুমি আমার পকেট মেরেছো, তোমার হাতটা আমি ধরেছি, পকেট তুমি ঢুকেছো আমার হাত, তোমার হাত আমার পকেটে গেছে, ব্যাংকে গেছে। তাহলে তো দাবি উঠছে নির্বাচন কমিশনের কি ইমপিচমেন্ট করার একটা দাবি উঠছে। আমি ওইসব ইমপিচমেন্টের মধ্যে আমি নেই স্যার, ওইসব গপ্পটা অন্যদিকে দিন। আপনি আমার বক্তব্য একটা, আপনি ফর্মটা বলে দিয়েছেন, আমি 1 সেকেন্ডে যদি শুনছি না। ফর্মটার অস্তিত্ব আপনি না জানিয়ে আপনি যা করছেন সব ব্যান করছেন, সমস্ত কিছু ব্যান। ফর্মটা যে আপনি প্রডিউস করেছেন, হ্যাঁ, আপনার নির্বাচন কমিশন বিএলও এটাই একটা ক্রিমিনাল অফেন্স নির্বাচন কমিশন করে ফেলেছে। একদম করেছে। সরাসরি আপনি নির্বাচন কমিশনকে কিন্তু ক্রিমিনাল অফেন্স
করেছে বলে আপনি কিন্তু দাবি করছেন তাই? আমি দাবি করছি আপনার সামনে, আমি কোর্টকে বলবো না সেটা। না না, এটা তো জনগণের কাছে হ্যাঁ, জনগণ তো কোর্ট নয় আমার না, বক্তব্য। সেটা কোর্টের কাছে এটা তো বলছি। 100 বার ঘটনা তো তাই, কি মুশকিল? এই পার্টিকুলার ব্যাপারটা করার ফলে আপনি একটা বেআইনি মানে ইলেকট্রাল রোল বা ভোটার তালিকা বানিয়েছেন, সেখানে কারোর নাম নেই বলে তারা আত্মহত্যা করে ফেলবে। আরে মশাই, এর জন্য আপনি দায়ী, ইয়ার কি মারবেন না। আপনি কিসেরা কি সংবিধান না আপনার বাঁচাচ্ছে ইয়ার কি? আপনি তো সংবিধানের বাইরে কাজ করেছেন, আপনি তো অসাংবিধানিক কাজ করেছেন। আপনাকে তো এই কাজ করতে বলা হয়েছে যে কাজটা সংবিধানে দেওয়া হয়েছে করতে, আপনাকে যে ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে সেটা করার জন্য। সেই 19টা ফর্ম একটা অনুষ্ঠান হবে, তার বাইরে একটা করতে পারবেন না আপনি। আপনি এটা করে তো আপনি আমাদের সবাইকে বোকা বানাবেন। আপনি আমাদের থ্রেট করছেন আবার, যে ফান্ডটা কোথাও অস্তিত্ব আইনের নেই সেই ফান্ডটা দেখে আপনি বলছেন এই ফান্ডে যদি আপনি তথ্য ভুল দেন তাহলে আপনার 1 বছরের জেল এবং 1 বছরের জেল এবং জরিমানা অথবা দুটোই হবে। আবার আজকে শুনছি যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একটা বলেছেন ট্রাইব্যুনাল বিষয়গুলো হবে না। আমার কাছে এগুলো কোনো অস্তিত্বই নেই, আমি বলে দিচ্ছি। অ্যানিমেশন ফর্মের পরে আমি কিছু বাস ওটা আইনি না বেআইনি এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আমার কাছে কোনো প্রশ্ন নেই, কারোর কাছে কোনো প্রশ্ন হওয়ার কথা নয়। তারা কেন অ্যাটেনশন দিচ্ছেন না বুঝতে পারছি না। এই ফর্মটা বেআইনি, এইটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, বাদটা কি কোনো কিছু ঘটে, তখন আমি বলবো যে এই সমস্ত তথাকথিত এসআইআর তৈরি করার জন্য যত হাজার কোটি টাকা খরচ হলো, আমি জানি না কত, সেটা কিন্তু কম্পেনসেট করতে হবে যারা এই অন্যায় ব্যাপারটা করে এই টাকাটা জনগণের টাকা করে নষ্ট করলো। তো 1000 কোটি টাকা 10,000 কোটি টাকা তাহলে এই টাকাটা কোথা থেকে এসছে? আচ্ছা, এবার তাহলে আপনার কাছে আমার প্রশ্ন রইল যে 6 তারিখ আপনার যেটা আপনি বলছেন যে আপনি ভার্চুয়াল কনফারেন্সের মধ্যে থাকবেন, সেদিনকে যদি আপনার কথা শোনা হয় ভালো, সেদিন না শুনে যদি আবার পরবর্তী একটা তারিখ আপনার জন্য দেওয়া হয়, সে তারিখটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমার জন্য তারিখটা দিতে হবে তো, আমার জন্য তারিখ দিচ্ছেন না, দিচ্ছেন তো ব্যাচের জন্য তারিখ। ব্যাচের জন্য আমি তো ব্যাচের মধ্যে কোয়ালিফাই করছি না। এবার আবার যদি আপনি ব্যাচের মধ্যেই থেকে যান, তাহলে আপনার পরবর্তী রণকৌশল কি হবে? আমি কোনো কৌশল করছি না, আমি এমনি নর্মাল ভাবেই করছি। আমি চেষ্টা না, করছি। আপনি যা করছেন আইনের ধারার মধ্যে থেকে ধারার মধ্যে, করছেন। exactly, আমি ওই ধারাগুলোকে একটা কৌশল বলছি, যে কোন কৌশলটা অবলম্বন করবেন, আইনি কৌশল। আইনি কৌশলটা আইনি রাস্তা, যেটা সিম্পল ব্যাপার। আমি এখন একটা দিচ্ছি যে আমাকে এই ব্যাচ থেকে বার করে দিন। আপনি ব্যাচের মধ্যে আমাকে রাখতে পারেন না, আমি তো ব্যাচের মধ্যে নই। প্রথমেই তো আপনি একটা ভুল জিনিস করেছেন যে আমি ওই ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারের মধ্যে আমি। তাহলে এটার একটা আলাদা পিটিশন আপনি আমি একটা পিটিশন করবো এখন যে আপনি আমাকে এটা তো ভুল হয়েছে, এটা তো ঠিক হচ্ছে না। এটা কবে করবেন? এটা 6 তারিখে ডেট, তার আগে তো দিতে হবে। তার আগেই দেবো। তা আজকে তো হয়ে গেল আপনার 4 না, এখন তো সিস্টেম আছে, আমি ই ফাইল করতে পারি, মানে দেন আপনি মেল করে দিচ্ছেন। তা সেটা আপনার মোটামুটি তৈরি হয়ে আছে, আপনি কি করবেন? ঠিক আছে, আমরা সাধারণ মানুষ, আমরা একদিকে শুনছি খুব গুরুত্বপূর্ণ ওটা, কাদের নাম উঠেছে কাদের নাম ওঠেনি, এসআইআর ইত্যাদি ইত্যাদি শুনছি, ট্রাইব্যুনাল শুনছি, আবার অ্যাপ্লাই করতে পারেন, ফর্ম নাম্বার 6 অমুক তমুক সবকিছু ওইখানে 19টা ফর্মের কথা বলছে, ফর্ম নাম্বার 6। ও আর ভুলে গেছেন আপনি, কারণ ফর্ম নাম্বার 6 ফর্ম আপনার ওপর ডেনুমারেশন ফর্মুলা একটা লাগিয়ে দিন, এইটাতে অ্যাপ্লাই করুন, তাকে তো বলছে না, তখন 6 বলছে। তার মানে 19টার মধ্যে 6 নম্বরটা। হ্যাঁ, আর এইটা কোত্থেকে এলো? এই 19টার কথা তো ওঠেইনি কোনো না, জায়গায়, কোনো কেউ জায়গায় বলেন, না। কেউ জানেও না। না। তাহলে যেমন 19টা ফর্ম, তার নাম্বার 6 নম্বরটাকে প্রয়োগ করার কথা বলছে, তাহলে 19টা ফর্ম থাকা সত্ত্বেও এই নতুন করে এই ফর্মটি আবার আমাদের দিয়ে সই করিয়ে যেটা দেওয়া হলো, এটা আইনবিদ ডক্টর রায় বলছেন টোটাল ব্যাপারটাই বেআইনি। সুতরাং এই বেআইনি কার্যক্রমের ওপর আগামী দিনে ভোট হতে চলেছে, সেটাতেও উনি বলছেন যে তাহলে ভোটটাও হচ্ছে বেআইনি। 100% তালিকা যদি বেআইনি, ভোটও বেআইনি, ওই ভোটে যে নির্বাচিত হয়ে সরকার আসবে সেটাও বেআইনি। যাই হোক, এবং তারা যে শপথ বাক্য পাঠ করবে সেটাও বেআইনি। তার মানে এতগুলো বেআইনি হলে তাহলে তার বাটখারা এত পড়তে থাকলে তো তাহলে এর পানিশমেন্টটা তো অনেক বড় হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্ব এখানে শেষ করছি। অপেক্ষা থাকছি 6 এপ্রিলের জন্য। সেদিন দিল্লিতে কি কথা হয়, আমাদের মহামান্য আদালত ডক্টর রায়কে কি বলেন, সেটার জন্য অপেক্ষায় থাকছি এবং আবার আপনাদের সামনে হাজির করব সেদিনের ঘটনার প্রেক্ষিতে ডক্টর রায় কি করতে চলেছেন আপনাদের জন্য, কেন তিনি মামলাটা করেছেন জনস্বার্থ মামলা। তাহলে এখানেই শেষ করছি। এই প্রসঙ্গে আপনাদের আবার হাজির করাবো এই ডক্টর রায়কে, কারণ দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।